এই শহরে। লিখেছেন আজ্জা সূচনা। বাবা, হাতটা এখনই জ্বলসে যেত ফরহাদের। কোনো মতে বেঁচে গেল। ওভেনের কাছ থেকে হাত সরিয়ে ফিরে তাকালো ফরহাদ। পরনে ৮-৭ টি শার্ট, তার উপরে জায়গা নেওয়া কালো সাদার মিশেলের চেক শেপ অ্যাপ্রন। আজও সেটি তাকে দারুণভাবে মানিয়ে আছে। পুরুষ ঠোঁট চিরে হাসি ফুটে, বলিষ্ঠ দুহাত পেছনে নিয়ে অ্যাপ্রন খুলে এগিয়ে আসে। 1990 ক্যাফে এর পুরনো দৃশ্যপট বদলায়নি। না বদলেছে ধরন, শুধু বদলেছে তার আয়তন ও সময়। এই তো কিছু বছর পূর্বে বিকেলে এখানে কফি হাউজের আড্ডা জমতো, এখন পুরোটা দিন এখানে চলে মানুষের আনাগোনা। ততক্ষণে একটি ছোটখাটো দেহ চেয়ার টেনে বসেছে, কোকড়ানো চুলে, দুটো ঝুটি করা, গায়ে স্কুল ইউনিফর্ম, পায়ে বুট জুতো, গালগুলো ফোলা ফোলা, নাকটা বরাবরের মতোই লাল। ফরহাদ আহসানের দ্রুত কদম সে ছোট দেহের সান্নিধ্যে এগিয়ে গেল, দুহাত পেছনে বেঁধে সবিনয়ে ঝুঁকে দাঁড়ালো তার সামনে আর প্রশ্ন করলো, হোয়াট হোয়াট উড ইউ লাইক টু অর্ডার ম্যাম? ঠোঁট কামড়ে ভাবনায় মগ্ন হলো বাচ্চা মেয়েটি। ভাবছে কি অর্ডার করা যায়। কিছু সময় নেয় সে, তাকে বিনা বিরক্তিতে সময় দেওয়া হয়। কিছু মুহূর্ত পর বলল, এ চিজ কেক অ্যান্ড এ হট চকলেট। 5 বছরের পুচকে বাংলা ইংরেজি ভাষার দক্ষতা খুব দ্রুতই অর্জন করে ফেলেছে। আধুনিক যুগের প্রভাব। আগের যুগে ইংরেজি শিখতে একটা লম্বা বয়স পেরিয়ে আসতে হতো, তারপরও ঠিকঠাক মতো উচ্চারণ করা যেত না। কিন্তু এখন যুগ বদলেছে, সবকিছুই এখন উন্নত। ফরহাদ ঠোঁট চেপে হাসলো, জবাবে বলল, শিওর ম্যাম। ফরহাদ চিজ কেক আর হট চকলেট তৈরি করতে উদ্যত হয়। পেছন থেকেই দরজা ঠেলে এক নারী প্রবেশ করলো। কাঁধে একটি নয় বরং দুটো ব্যাগ। প্রথমটি নিজের ভ্যানিটি ব্যাগ, আরেকটি গোলাপি রঙের স্কুল ব্যাগ। ক্লান্তভাবে নিঃশ্বাস ফেলে বাচ্চাটির সামনে চেয়ার টেনে বসে বলল, এত দুরন্ত কেন তুমি? আমাকে ফেলেই দৌড়ে এসেছো, দুষ্টু মেয়ে। মামুনি, তুমি অনেক স্লো। শিরিন মুখ ভার করে বলল, আমি স্লো? হ্যাঁ, তুমি হলে টার্টালের মতো স্লো, আর আমি র্যাবিটের মতো ফাস্ট। শিরিন দুদিকে মাথা দোলায়। এই মেয়ের পাকামো দিন দিন বেড়েই চলেছে। মাকে স্লো বলছে, কচ্ছপের সাথে তুলনা করছে, কিন্তু এর বিপরীতে কিছুই বলল না শিরিন। কিছু বলতেই তার পিতা মহাশয় লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেবেন। বাবা মেয়ের জুটির কাছে তার নিজেকে প্রতিবেশী মনে হয়। ততক্ষণে ফরহাদ চিজ কেক আর হট চকলেট ট্রেতে করে এনে হাজির করলো। শিরিনের দিকে চেয়ে তার মাথায় আলতো হাত বুলিয়ে হাসলো। মেয়েকে টেনে তুলে কুলে নেয়। সাথে সাথে নিজে চেয়ারে বসে শিরিনের উদ্দেশ্যে বলল, ক্লান্ত? শিরিন মাথা দোলায় আর জবাব দেয়, ক্লাস করিয়ে যত না ক্লান্ত হই, তার চেয়ে বেশি ক্লান্ত হই আপনার মেয়ের পেছনে দৌড়ে। ফরহাদ মৃদু শব্দে হাসলো। মেয়ের মুখে চামচের সাহায্যে কেক পুড়ে দিয়ে আদুরে গলায় শুধায়, দুষ্টুমি করেছো বাবা? ফারিসা ভোলাবালা মুখখানা তুলে বাবার দিকে তাকালো। এক রাজ্যের মায়া এই চেহারায়। এই মায়ায় নিমেষেই গলে যায় ফরহাদ। ভুল ত্রুটি কিছু মনে থাকে না। ফারিসা জানে কিভাবে বাবাকে বশ করতে হবে। সে তো দুষ্টুমি করেছে। মায়া জড়ানো কণ্ঠে বলল, আমি বেশি দুষ্টুমি করিনি তো বাবা, একটু করেছি, একদম একটু। ফারিসা তার ছোট ছোট আঙ্গুলের সাহায্যে দুষ্টুমির পরিমাণটাও দেখালো। পরপর উদাস মুখ করে বাবার দিকে তাকালো। এই চেহারা দেখে কি বকুনি দেওয়া যায়? ফরহাদ কখনোই তো পারে না তাকে বকতে, না তাকে না তার মাকে। শিরিন বলল, এক ছেলের মাথায় পানি ঢেলে দিয়েছে, এটা একটু দুষ্টুমি। আমার মান সম্মান কিছুই রাখলো না। একজন টিচারের মেয়ে এত দুষ্টু? সবাই এই প্রশ্ন করে আমাকে। ফরহাদ মেয়েকে খাওয়াতে খাওয়াতে ঠাট্টা সরে বলল, তার মা কি কম দুষ্টু? খেপে গেল শিরিন। কপালে গাঢ় 3টে ভাঁজ ফেলে বলল, আমি দুষ্টু? আমাকে অপবাদ দিচ্ছেন? আপনার মেয়ে আপনার মতো হয়েছে, মিচকে শয়তান। ফরহাদ একই সুরে বলল, ভেবেছিলাম আপনি ভাজা মাছ উল্টে খেতে জানেন না, এখন দেখছি আস্ত এক মাছ গিলে খেতে জানেন। তার বেলায় শিরিন তর্জনী আঙ্গুল তুলে বলল, ভুলভাল বকবেন না। আপনিও তো কয়েক বছর আগে রোমিও টাইপ লোক ছিলেন, এখন হয়েছেন হতচ্ছাড়া। বাবা মেয়ে মিলে আমার জান খাচ্ছেন। ফরহাদ হুট করে থেমে গেল। আচমকা মাথায় এক ভাবনার উদয় হয়। ফিরে যায় সেই তাদের প্রথম পরিচয়ের দিনে। সেদিন থেকে আজকের দিন অবধি যা যা ঘটেছে সবটা একেবারে কল্পনা করে নিল। কি নেই তাদের মধ্যে? বন্ধুত্ব, ভালোবাসা, সোহাগ, টানাপোড়ন, ঝগড়া, খুনসুটি, রাগারাগি। আকস্মিক তার সবকিছু পরিপূর্ণ লাগতে শুরু করলো। এই ভাবনা এতদিন কেন আসেনি? অথচ তারা কতই না অভিযোগ করেছিল তাদের অপূর্ণতাগুলোকে নিয়ে। ফরহাদকে একাকী হাসতে দেখে শিরিন বলে ওঠে, কি ভেবে হাসছেন? ফারিসার বাবা। ফারিসার বাবা ডাকটি ফরহাদ ডাকের চেয়েও বেশি সুন্দর। স্বল্প হাসি চওড়া হাসিতে পরিণত হলো। ফরহাদ মেয়ের মাথায় চুমু খেয়ে বলল, ভাবছিলাম কত দূর হাঁটলাম, কি পেলাম আর কি হারালাম।
হারানোর তালিকা প্রকাশ করতে গেলে যা পেয়েছি তাকে তুচ্ছ মনে হবে, তাই হারানোর তালিকা অপ্রকাশিত থাকুক। পেয়েছি সবকিছু, প্রয়োজনের চেয়ে বেশি পেয়েছি, আমি খুশি এতে। টেবিলের উপর রাখা পুরুষ হাতটির উপর শিরিন তার নরম হাত আলতো করে রাখলো। সময়ের সাথে আলতো হাত দৃঢ় হলো। শিরিনের ঠোঁটে হাসি। সে জানতো না তার জীবন কোথায় এসে থামবে, সে আশা করেনি কখনো, কিন্তু আজ যেখানে আছে মনে হলো তার চেয়ে সুখী কেউ হতে পারে না। এতটা বছর একসাথে অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে, কখনো ভেঙে পড়তে যাচ্ছিল তো তখনই একে অন্যকে সামলে নিয়েছে। ফরহাদ শিরিনের হাতটি নিজের হাতে নিল, ঠিক তখনই বাঘের থাপা পড়ে। ফারিসা নাক কুচকে বাবার হাত নিজের দিকে টেনে নিয়ে বলল, তুমি আমাকে আদর করো বাবা, শুধু আমাকেই আদর করবে, মা শুধু বকে। শিরিন রাগত চেহারায় বলে ওঠে, হিংসুটে বুড়ি কোথাকার। আমি বুড়ি না, আমি বেবি। হ্যাঁ খুব। ফারিসাকে বোঝা মুশকিল, কখনো বাবার দলে কখনো আবার মায়ের দলে, তবে বাবার দিকে তার ঝোঁক একটু বেশি, বাবার রাজকন্যা বলে কথা। চিজ কেক আর হট চকলেট শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। ফরহাদ ক্যাফে বাকি স্টাফদের দায়িত্ব দিয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। আজ দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে। বাবা ও মায়ের হাত ধরে মধ্যিখানে হাঁটছে ফারিসা। তারা সেই পলাশির মায়া ছাড়েনি, আজ এতগুলো বছর পরও সেখানে আছে। হঠাৎ করে ফারিসা থেমে গেল, তার সাথে শিরিন ফরহাদও। মায়ের এক হাত ছেড়ে ফরহাদের উদ্দেশ্যে বলল, কাঁধে চড়বো? 1 সেকেন্ড সময় ব্যয় হওয়ার সুযোগ দেয়নি ফরহাদ। মেয়ের কথা শিরোধার্য। কাঁধে থাকা স্কুল ব্যাগ সামনের দিকে টেনে মেয়েকে টেনে কাঁধে চড়িয়ে নেয়। ফারিসা ভয় আর খুশির মিশ্র অনুভূতিতে বাবার গলা জড়িয়ে ধরলো শক্ত করে। ফরহাদ হাঁটতে শুরু করলে ফারিসা উচ্ছ্বাসের সুরে চেঁচিয়ে ওঠে, ইয়ে! বয়স 30-এর উপরে, আর কত পুরুষ বিদ্বেষী থাকবে নিশি, কবুল বলে দে ঝটপট। মাথায় লাল ওড়না আর পরনে অতি সামান্য কারুকার্যের একটি লাল শাড়ি আর মুখটা বোতা নিশির। সে বোতা মুখে না আছে কোনো সাজসজ্জা, না আসতে হাসি। মূর্তি বনে বসে আছে সে, পাশেই সাদা পাঞ্জাবিতে তার অসহায় বর শাহেদ। রেশমা ঘড়ি দেখলো আর রাগান্বিত স্বরে বলল, ভাই জলদি কবুল বল, সন্ধ্যায় আমার ফ্লাইট। চোখের চশমা খুললো সামির। সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকার খেসারত দিচ্ছে। আজকাল বেচারা ঠিকঠাক চোখে দেখে না, অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। ক্যাটকেটে স্বরে বলল, আমি আগেই জানতাম এই মেয়ে শেষ মুহূর্তে এসে উল্টি নেবে। তোকে সাবধান করেছিলাম শাহেদ, এই রাক্ষসীর পাল্লায় পড়িস না। এমনিতে মন মেজাজের পারদ চূড়ান্তে, তার মাঝে সামিরের কথা আগুনে এক বালতি ঘি ঢালার মতো। শাহেদ ও নিশির পরিজন কিছুটা দূরত্বে অবস্থান করছে। কবুল বলার পূর্ব মুহূর্তে একটুখানি সময় নিচ্ছে তারা। সামিরের দিকে কটমটে চোখে তাকালো নিশি। তার মাঝে আছে রাত্রির ছেলের কান্নার আওয়াজ। সব মিলিয়ে মাথার রক টকবক করতে লাগলো। ফুঁসে ওঠে নিশি শাহেদের দিকে চেয়ে বলল, যত প্রতিশ্রুতি দিয়েছিস সব রাখবি তো শাহেদ? রাগী চেহারার মেয়েটি আজ ভারী অস্থির। প্রশ্নে সেটি ভালোভাবে প্রকাশ পেল। শাহেদ সাহস পেল না তার হাতটি ধরার, তবে খুব করে চাইছে হাত ধরতে। শেষমেশ সাহসে কুলায়নি। শাহেদ চোখ নামিয়ে বলল, সব পুরুষ এক হয় না, এটি মুখের কথা নয়, তোর সামনে উদাহরণ আছে। ফরহাদকে দেখ, রাত্রি আর রেশমার স্বামীকে দেখ। পৃথিবীটা ভালো আর খারাপের মিশ্রণ। আমি কথা দিচ্ছি তোর স্বাধীনতা আমি কেড়ে নিব না, তোকে তোর মতো উঠতে দিব, শুধু দিন শেষে আমার নিরে ফিরে আসিস। নিশিকে তপ্ত নিঃশ্বাস ফেলতে দেখা গেল। ভাবলো কিছু মুহূর্ত সময় নিয়ে। ফরহাদ শিরিন সহ সকলেই চুপচাপ দাঁড়িয়ে নিঃশব্দে একাকী নিজের সঙ্গে আলাপ চালিয়ে নিশি তার আঁচল কাচিরে উঠে দাঁড়ালো আচমকা। বলল, কাজীকে বল বিয়ের কার্যক্রম শুরু করতে, আমি প্রস্তুত। স্বস্তি ফিরে পেল শাহেদ। মেয়েটিকে ভালোবাসে সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে, কখনো বলে ওঠার সাহস হয়নি। তার মাঝে ছিল পুরুষ জাতির প্রতি একরাশ বিতৃষ্ণা। আজ সে বিতৃষ্ণা গুচেছে, তার হতে চলেছে নিশি। মিনিট 10-এর মধ্যেই 3 বার করে উভয়ই 6 বার কবুল শব্দ উচ্চারণের মাধ্যমে একে অপরকে সঁপে দিল একে অপরের কাছে। শক্ত মনের মেয়েটিকে কাঁদতে দেখেছে আজ সবাই। শাহেদ তার নিঃশব্দ কান্না থামাতে বলল, তোর হাত ধরি। নিশি আর চোখে তাকায়, তবে কিছু বলে না। শাহেদ নিজের চিন্তা ভাবনা বাদ দিল আপাতত। হাত ধরাধরি পরেও করা যাবে, আপাতত রাগানো যাবে না তাকে। অনেকটা সময় পর শাহেদের হতাশ মুখ দেখে নিশি রাগী সুরে বলল, অধিকার পেয়েছিস আমার অনুমতি নিচ্ছিস কেন? হাত ধর। কোনো এক সময় বাইকে দুজন মানুষ বসতো, এখন 3 জন বসে। একজন পেছন থেকে শক্ত করে জড়িয়ে, অন্যজন সামনে। বাইকের অয়েল ট্যাঙ্কের উপর বসে থাকা ফারিসা ভীষণ খুশি। এই খুশির তুলনা হয় না। বাবার বাইকে চড়তে কে না পছন্দ করে, তার তো ভীষণ পছন্দ। 2 হাত শক্ত করে বাইকে রেখে হাঁ করে বাতাস খাচ্ছে। তার মাথায় মিনি হেলমেট। কোনো ভয় নেই তার, কারণ পেছনে তার বাবা আছে। তাকে বেল্টের সাহায্যে নিজের সঙ্গেই বেঁধে রেখেছে, যেন পড়ে না যায়। ফরহাদের পেছনেই শিরিন। ফরহাদের কোমর 2 হাতে শক্ত করে জড়িয়ে মাথা নুইয়ে আছে পিঠে।
ক্লাস, নিশি আর শাহেদের বিয়ে, এরপর এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা, সব মিলিয়ে ক্লান্ত সে। এয়ারপোর্টে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয় মানুষরা। কত মানুষ আছে, কত মানুষ যায়, এ নিয়ম চলছে, চলবে। এতদিনের বন্ধুত্বের বন্ধন মনে হলো খাঁচা থেকে একটি পাখি উড়াল দিচ্ছে। কবে ফিরবে জানা নেই। সামির নামক রসিক ছেলের মনটিও আজ বেজার। নারীরা তো কেঁদে নিল, কিন্তু পুরুষরা, তারা পারেনি। ফরহাদ মেয়ের দিকে ঝুঁকে বলল, বাবা, ফুপিকে আদর দিয়ে এসো। ফুপি আর রাতুল বিদেশে যাচ্ছে। ফারিসা বুঝলো, বুঝবার ভঙ্গিতে উপর নিচ দ্রুত গতিতে মাথা দোলায়। দৌড়ে গেল রেশমার দিকে, গিয়ে লেপটে গেল তার দেহের সাথে। সান্ত্বনা কি জিনিস তার জানা নেই, কিন্তু কান্না দেখে বলল, ফুপি কেঁদো না, আমরাও প্লেনে করে তোমাদের কাছে আসব। রেশমা হেসে ফেলে, দুহাতে চোখ মুছে নিজের ছেলে রাতুলকে শাশুড়ির কোলে দিয়ে পা ভাঁজ করে বসলো। চুমু খেলো ফারিসার দুগালে, বলল, আমরাও আসবো ফুপি। সামির এগিয়ে আসে, বলে, আবার কাঞ্চনজঙ্ঘা দেখবো আমরা, আগামী বছর আসবি তো? রেশমা উঠে দাঁড়িয়ে বলল, আসবো, কথা দিয়ে যা। তোদের আমি বিশ্বাস করি না। রেশমা হেসে বলল, আসবো, তার পূর্বে তোর সিঙ্গেল থেকে ডাবল হতে হবে। সামির মাথা চুলকিয়ে হাসলো। রেশমাকে বিদায় দিতে দিতে রাত প্রায় 12টা। ফারিসা ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ পরই। দুটো কাজ ছিল ফরহাদের, দুটোই সমাপ্ত হয়েছে। আজ তারা একা নয়, তাদের জীবনে নতুন মানুষের আগমন হয়েছে। জীবনের মোড় সম্পূর্ণ বদলে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে রাত্রি শিরিনের কাঁধে হাত রেখে বলল, তুমি সঠিক ছিলে শিরিন, সত্যি জীবন একা চলে না। রায়হানের বাবা আমার সবটা মেনে আমাকে তার ঘরের রানী করে রেখেছেন। আমি যখন খুব লো ফিল করি, এই মানুষটা আমার আশ্রয় হয়। তুমি সেদিন ক্যাম্পাসের মাঠে আমাকে না বুঝালে হয়তো আমি ইশাকের মতো দারুণ মানুষকে হারাতাম। শিরিন সুদায়, আজ এত বছর পর উপলব্ধি হলো, বোকা মেয়ে। রাত্রি হেসে বলল, উপলব্ধি অনেক আগেই হয়েছে, তোমায় ধন্যবাদ বলা বাকি ছিল, সময় সুযোগের অভাবে বলা হয়নি। আমার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, তুমি তোমার জীবনে সুখী আছো, এতেই আমি এবং আমরা খুশি। দাদি আর নানির আহ্লাদ ও দাদাভাইয়ের সাথে ঘুড়ির মতো ঘুরে ফিরে ফারিসা বাড়ি এসেছে সন্ধ্যার পূর্বে। ফখরুল সাহেব ও ফাতেমা বেগম এখন ঢাকাতেই থাকেন। ফরহাদ তাদের তেঁতুলিয়া রাখেনি, অবসরের পর নিজের কাছেই নিয়ে এসেছে। তেঁতুলিয়ার বাড়ি দেখাশোনার জন্য মানুষ রাখা হয়েছে। বছরের শেষে তারা সবাই যায় সেখানেই। শোভা বেগমের দায়িত্ব পালনেও কোনো কার্পণ্য হয়নি একটা বছরে। ছেলের দায়িত্বের সাথে পালন করেছে ফরহাদ। আজ বৃদ্ধ 3জন মানুষ একে অপরের সঙ্গী, একে অন্যের সাথে গল্প করে পার করছে দিন। আজকাল ফাতেমা বেগম ও শোভা বেগমের সোয়েটার বুননের শখ জেগেছে। সারাদিন বসে বসে বুনতে থাকেন। স্মার্টফোনে ছবি তুলে সেগুলো নিজেদের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেন। শিরিন ফরহাদ হাসে, কখনো কখনো তাদের এসব বাচ্চামো দেখে, কিন্তু কখনো বারণ করেনি। ফখরুল সাহেবের একটি ওল্ড গ্রুপ হয়েছে। এলাকার কিছু বৃদ্ধরা নিয়ম মাফিক একত্রিত হন, আলাপ আলোচনা করেন, ঘুরতে যান। গাঢ় লাল রঙের ফ্রক পরিহিত ফারিসা মায়ের কাছ থেকে এক টুকরো গরুর গোশত মুখে পুরে চিপুতে চিপুতে বাবার কাছে এলো। ফরহাদ জমিনে বসে ল্যাপটপে কাজ করছে, পিঠ ঠেকিয়ে রেখেছে সোফায়। ফারিসা মুখ মুছে সোফায় চড়ে বসলো, বাবার কাঁধে মুখ ঠেকিয়ে উপর হয়ে শুয়ে বলল, কি করো বাবা? ফরহাদ জবাব দেয়, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি বাবা। ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। মেয়েকে বলল না ফরহাদ, তাকে কিছুতেই জানানো যাবে না। শহর জুড়ে শীত নেমেছে, সেই প্রেমময় অনুভূতি, সেই শীতল বাতাস, সেই স্নিগ্ধতা। শীতের শহরে বুক করে নিঃশ্বাস নিতে গিয়ে প্রশান্তির ঢেউ খেলে। শিরিন ফরহাদকে ঠিক প্রথম দিনের মতোই মাতোয়ারা করতে সে শীতের মৌসুম ফিরে আসছে এই শহরে। আমাকে বলো না বাবা, কি করছো? ফরহাদ মেয়ের দিকে সামান্য মুখ ফিরিয়ে তাকালো। বিচ্ছু মেয়ে একটা, তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। ফরহাদ এড়িয়ে গেল, কিন্তু ফারিসার মনে জানার জোক রয়েই গেল। কিন্তু বাবা যে উত্তর দিচ্ছে না। ফারিসা কপাল কুঁচকে নেয়, বাবার কাঁধ থেকে মুখ তুলে রান্নাঘরের দিকে গেল। মায়ের ওড়না টেনে বলল, মা শোনো। হাত দিয়ে ইশারা করে শিরিনকে ঝুঁকতে বলছে। শিরিন খুন্তি হাতে মাথা নামায়। ফারিসা কানে কানে বলল, বাবা ল্যাপটপে একটা আন্টি আর তার শাড়ি দেখছে, সেখানে অনেকগুলো আন্টি আছে। চক্ষু চড়ক গাছ শিরিনের, মেজাজ আচমকা বিগড়ে গেল। এদিক ওদিক নাচে খুন্তি হাতে ঘরের দিকে এগোয়। ফরহাদের কোলের ওপর থাকা ল্যাপটপ এক হাতে কেড়ে নিয়ে রাগান্বিত স্বরে বলল, কি করছেন? হ্যাঁ, এক বাচ্চার বাবা হয়ে অন্য নারীদের দেখছেন, লজ্জা করে না? বোকা বনে গেল ফরহাদ। এ কি বলছে? সবকিছু মাথার উপর দিয়ে গেল। ফরহাদ উঠে দাঁড়িয়ে বলল, মাথা কি পুরোটাই গেছে আপনার? আমার না, আপনার মাথা গেছে। আমাকে ভালো লাগে না? ভালো লাগবে না কেন? আশ্চর্য! কোন মেয়েদের দেখছেন তাহলে? ফরহাদ কিছুটা আন্দাজ করতে পারল। পেছন থেকে পর্দার আড়ালে লুকিয়ে ফারিসা মুখে হাত রেখে মুচকি মুচকি হাসছে। আর বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে। শিরিন ঠিকই বলে, এই মেয়ে একটা বিচ্ছু। ফরহাদ তপ্ত নিঃশ্বাস ফেলে ল্যাপটপ স্ক্রিন শিরিনকে দেখিয়ে বলল,
আপনার জন্য শাড়ি অর্ডার করছিলাম, রূপার নীল শাড়ি। আর যেসব নারীদের দেখছি তারা মডেল। আমার পুরো সারপ্রাইজের 12টা বেজে গেছে। দূর। যে মনে রাগ উপচে পড়ছিল সেখানে অপরাধবোধ জায়গা করে নিয়েছে। ঠোঁট কামড়ে উদাস হয়ে দাঁড়ালো শিরিন। সেও তার অবুঝ মেয়ের কথা শুনে অবুঝ হতে পারলো। ফরহাদ ল্যাপটপ নিজের হাতে নিয়ে বলল, জানুয়ারির 16 তারিখ আমাদের প্রথম দেখা। হুমায়ুন আহমেদের হিমু বইটা ফিরিয়ে দিতে এসেছিলেন। সেদিন থেকে আপনার নাম পড়েছে রূপা। আর রূপাকে নীল শাড়ি ছাড়া অন্য কোনো শাড়িতে মানায়? 2 দিন পর 16 তারিখ। ফরহাদ বারান্দায় থাকা সোফায় বসে কাজ করতে করতেই দেখলো শিরিন আর ফারিসা এসেছে। একটু আগেই রাতের খাবার সেরে এলো। ধীরে ধীরে তন্দ্রায় ডুবে যেতে শুরু করেছে শহর। চারপাশের উঁচু দালানের লাইট বন্ধ। আধারে ডুবছে শীতল এই নগরী। শুধু আছে এক ভরা পূর্ণিমার আলো। সে আলোয় ফরহাদকে কিছুটা অভিমানে জর্জরিত দেখাচ্ছে। শিরিন আর ফারিসাকে দেখেও না দেখার ভান করে রইল। ফারিসাকে ততক্ষণে বুঝিয়ে এনেছে শিরিন। ছোট মেয়েটি বাবার কাছে গিয়ে বুকে ঝাপটে পড়ে। ফরহাদ ম্লান হাসলো। ল্যাপটপ রেখে বারান্দার বাতি নিভিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। হাতে থাকা তেলের বাটি নিয়ে শিরিন এগিয়ে এসে বলল, নিচে বসুন, চুলে তেল দিয়ে দেই। কেমন রুক্ষ হয়ে গেছে। যত্ন তো তার চাই, তবে আজ সেটি মুখে প্রকাশ করে নয়, নীরবে গ্রহণ করলো। একটু জ্বালাতন করাই যায় শিরিনকে। মিথ্যে রাগের অজুহাতে যদি পরিমাণের চেয়ে বেশি ভালোবাসা পাওয়া যায়, সেই আশায়। ফরহাদ মেয়েকে বুকে রেখে জমিনে মোটা কার্পেটের উপর বসে পড়ে। শিরিন সোফায় পা ভাঁজ করে বসলো। দুহাতে গরম তেল ঘষে ফরহাদের চুলে দিয়ে দিতে লাগলো। আরামে আবেশে আড়মোড়া দিয়ে ওঠে ফরহাদ। এখনই তার হাতের জাদুতে ঘুম চলে আসবে, নয়তো মিথ্যে অভিমান ঝরে পড়বে। কোলে মাথা রাখছেন না যে? এটি তো আপনার প্রিয় জায়গা। ফরহাদ জ্ঞান শূন্য সব ভুলে মাথা রাখলো শিরিনের কোলে। শিরিন তার কপালে চুল তেল চিটচিটে হাত দিয়ে সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় আর বলে, শুনুন, আমি কিন্তু অভিমান ভাঙাতে পটু নই আপনার মতো, তাই একটু বুঝেছেন না? ফরহাদ চোখ বুজে বাঁকা হাসে, বলে, না বুঝিনি। আমি সরি ফারিসার বাবা। তাহলে আরেকটা চুমু খান। এতটা লোভী কেন আপনি? ফরহাদ ভারী নিঃশ্বাস ফেলে বলল। জবাবে বলল, আপনার চেয়ে কম। শিরিন নিজেকে উন্মুক্ত করেছে। নিজের মন মস্তিষ্ক এই লোকের মাঝে উজাড় করেছে। লজ্জা আজও হয়, তবে অতটা নয়। ফরহাদের কপালে আরেক দফা চুমু খেয়ে বলল, আবার যাব পলাশির মোড়ে চা খেতে। নিয়ে যাব। শাড়ি পরে যাব। আচ্ছা ঠিক আছে, মেয়েকেও নিয়ে যাব কিন্তু। ফরহাদ হাসলো। কেন কেন হাসলো শিরিনের জানা নেই। সে শুধু তার হাসি দেখছে, চাঁদের আলোয় প্রিয়তমর হাসি। কারণ পরে জানলেও চলবে। ফরহাদ কিছু সময় ব্যয় করে বলল, আমার অভিমান ভাঙাতে এত কথা? আমি বুঝি। শিরিন ঠোঁট কামড়ে হাসে। ফরহাদ রাগ হলে কথা বলে মন ভুলানোর চেষ্টা আজকের নয়। যেদিন থেকে স্ত্রী হয়েছে তার কিছু মাস পর থেকেই চলছে তার এসব। শিরিন ফরহাদের গলা জড়িয়ে বলল, কতটা বছর পেরিয়ে গেল, তাই না? আমরা হিসেব রাখতেও পারিনি, অথচ বদলে গেছি। ফরহাদ মেয়েকে নিজের পরনের বুক খোলা সোয়েটারের মাঝে আঁকড়ে নিল। বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। ঘাড় ঘুরিয়ে শিরিনের চোখে চোখ রেখে বলল, এ শহর আমাদের সুখ দেখেছে, অসুখ দেখেছে। এ শহরের প্রতিটি মৌসুম আমাদের গল্পের সাক্ষী। একদিন পলাশির প্রান্তরে চায়ের আড্ডায় পুরনো সময়ের সঙ্গে দেখা হয়ে যাবে। সে 2 কাপ চায়ে পেছনে ফেলে আসা বছরগুলো গণনা হবে। টিএসসির রমরমা কোলাহল আর ধুলোমাখা রাস্তায় হেঁটে কিছু অপূর্ণতার আক্ষেপটুকু মিটিয়ে নেওয়া যাবে। কখনো নীল ক্ষেতের সরগোলে হারিয়ে গিয়ে অদেখা পূর্ণতার সাথে সাক্ষাৎ হবে।